নমস্কার। আমরা আজকে একটা বই নিয়ে আলোচনা করতে এসেছি। বইটির নাম রাখে হরিশ মারে কে। লেখক শ্রী স্বপন মুখোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক, আমাদের সঙ্গেই আছেন। আমরা একটুখানি দু একটা কথা আগে বলে নিই। ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে সাংবাদিকতার ইতিহাসে গুটি কয়েক নাম পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নামটা বিশেষভাবে উল্লেখযোগ্য। নেটিভরা ইংরেজিতে সাংবাদিকতা করছেন এবং সেই পত্রিকা জনমনে স্থান করে নিয়েছে, এমন ঘটনা সচরাচর ঘটে। হিন্দু প্যাট্রিয়ট এবং হরিশচন্দ্র এরা এক হয়ে গিয়েছে, কিন্তু বাঙালি হরিশকে সেভাবে মনে রাখে। সম্প্রতি বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক স্বপন মুখোপাধ্যায় রচিত রাখে হরিশ মারে কে বইটিতে হরিশচন্দ্রকে বিস্মৃতির অন্ধকার থেকে তিনি তুলে এনেছেন। বাঙালি হরিশচন্দ্রকে ভুলে গেছে। তার স্মৃতিচিহ্ন বলতে আমরা হরিশ মুখার্জি রোডটাকে চিনি, কিন্তু তেমন করে তেমন তার সম্বন্ধে বই আছে বা লেখা আছে এমনটা আমরা কখনো শুনিনি বা চোখে পড়েনি। আপনি রাখে হরিশ মারে কে লিখেছেন, আপনার এই আগ্রহের কারণটা যদি আমাদের একটু বলেন। ভালো প্রশ্ন। কথা হচ্ছে যে কথা তো ঠিকই যে হরিশচন্দ্রকে আমরা স্মৃতি থেকে বিসর্জন দিই, এবং এটা ঠিক যে স্মৃতিচিহ্ন বলতে কলকাতাতে একটা বড় রাস্তা, একেবারে সে কালীঘাটের ফায়ার ব্রিগেড থেকে পিজি অব্দি যে বড় রাস্তাটি, ওটির নাম হরিশচন্দ্র মুখোপাধ্যায় বা হরিশচন্দ্র। এছাড়া হরিশকে আমরা খুব একটা কোথাও স্মরণ চিহ্ন হিসেবে রেখেছি এমন কিছু আমাদের নজরে পড়ে না। অথচ ঊনবিংশ শতাব্দীর যারা নবজাগরণের অগ্রদূত, তাদের মধ্যে হরিশকে কোথায় বাদ দেওয়া যায় না। আচ্ছা, যদি ধরুন আমি বলি যে বাঙালির যদি রাজা রামমোহন রায়ের কাছে কৃতজ্ঞতার কোন কারণ থাকে, যদি বিদ্যাসাগরের কাছে কৃতজ্ঞতার কোন কারণ থাকে, তাহলে পরে হরিশের কাছে বাঙালির কৃতজ্ঞতার কারণ তার শতগুণ। অর্থাৎ সোজা কথায় রাজা রামমোহন রায়ের কাছে এবং বিদ্যাসাগরের কাছে আমাদের যা ঋণ, তার থেকে শতগুণে আমরা ঋণ হরিশ মুখোপাধ্যায়। তাহলে আপনি বলবেন হয় এটা অতিকথন, অথবা আপনি কিরকম বাতুলের মতন কথাবার্তা বলছেন। এটা কখনো হয়? আজকে রাজা রামমোহন রায়, যিনি নাকি প্রথম ভারতবর্ষের সর্বরাষ্ট্রিক আধুনিক মানুষ, যে মানুষটি আমাদের সতীদাহ প্রথার মতন ভয়ঙ্কর একটা প্রথা থেকে দেশকে রক্ষা করেছেন, বিদ্যাসাগর, যিনি নাকি আজকে তার আবির্ভাব আমাদের কাছে বাঙালির কাছে আশীর্বাদ, আজ ঘরে ঘরে আমরা বাঙালির বিদ্যাসাগরকে স্মরণে রাখি। অথচ আমি বলছি এদের থেকে হরিশ মুখোপাধ্যায় শতগুণের আমরা তার কাছে ঋণ। অথচ ওই তার কথা তো যদি আমরা মনে না রাখি, বিদ্যাসাগর সর্বত্রই অন্তত আমরা স্মরণে রেখেছি রাজা রামমোহন রায়। কেন একথা আমি বললে আপনাদের নিশ্চয়ই মনে হওয়ার স্বাভাবিক, কিন্তু আমি যদি বলি যে কথাটি আমার কথা নয়, এ কথাটি হচ্ছে মহাত্মা কালীপ্রসন্ন, তাহলে পরে বোধহয়
আপনারা একেবারে ছেড়ে দিতে পারেন। এবং যখন মহাত্মা কালীপ্রসন্ন সিংহ এই কথাটি বলছেন, অর্থাৎ যে সভায় বলছেন, সেই সভাতে উপস্থিত আছেন কে? সভাপতি হচ্ছেন দ্বারকানাথ ঠাকুরের ছোট ভাই রমানন্দ। উপস্থিত আছেন কে? রাজা রামমোহন রায়ের ছোট ছেলে রমাপ্রসাদ রায়। উপস্থিত আছেন স্বয়ং বিদ্যাসাগর। উপস্থিত আছেন সেই সময় প্রথম ভারতীয় যিনি বিচারপতি হয়েছিলেন, সেই শম্ভুনাথ পণ্ডিত, যার নামে হাসপাতাল। উপস্থিত আছেন রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। উপস্থিত আছেন নবাব আব্দুল লতিফ। উপস্থিত আছেন তারিচাঁদ মিত্র। উপস্থিত আছেন কিশোরী চাঁদ মিত্র। উপস্থিত আছেন দক্ষিণারঞ্জন মিত্র। এদের উপস্থিতিতে শুধু নয়, এরা এই বক্তব্যের নিচে স্বাক্ষর করছে। এবং ভুলে গেলে হবে না যে কালীপ্রসন্ন সিংহ বিদ্যাসাগরের ছাত্র, তিনি একথা বলছেন এবং এই স্বীকৃতি দিচ্ছেন সেই সময়কার বিদ্বৎ সমাজ। অর্থাৎ হরিশের মৃত্যুর পরে 12ই জুলাই 1861 এক সভায় বলা। আমরা যদি একটু এই কথাটি কেন কালীপ্রসন্ন সিংহ বলেছিলেন, কোটেশনটা একটু বলে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। কোটেশনটা একেবারে এই: তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়া ইহার যত উন্নতি সাধন করিয়াছেন, সতীদাহ নিবারণে রাজা রামমোহন রায় বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগরও তত উপকার সাধন করিতে পারেন নাই। তাই নয়, তিনি বলছেন, যদি আমাদের রামমোহনের রায়ের নিকট বিদ্যাসাগরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা বিধেয় হয়, তাহা হইল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নিকট শত গুণে কৃতজ্ঞ থাকা উচিত। দারুণ। কেন বলছে? এটা দুর্ভাগ্য যে আমরা তাকে স্মৃতি থেকে বিসর্জন দিয়েছি, কিন্তু এটা বলার কিছু কারণ নেই। দেখুন, 19বিংশ শতাব্দীর যে নবজাগরণ, তার একটা সমালোচনা এই যে এই নবজাগরণ দেশের একেবারে প্রান্তিক জনের কাছে পৌঁছইবার। এটা একটা ক্রিমিলিয়ারের কাছে ছিল। হ্যাঁ, উন্নতি নিশ্চয়ই হয়েছে। একটা ক্ষুদ্র কালখণ্ডের মধ্যে ধর্মে, শিক্ষায় এবং সংস্কৃতিতে সব দিক থেকে একটা অসাধারণ উন্নতি। কিন্তু এর ফল একেবারেই সমাজের নিম্ন স্তরের মানুষ পেয়েছিলেন। তাহলে বলুন, এই গানটি থাকে, গানটি হচ্ছে নীলবাদরে সোনার বাংলা, কোল্ডেরে কারখাট, অসময়ে হরিশ মোল, লঙের হলো কারাগার, প্রজার প্রাণ বাঁচানো ভার। অর্থাৎ এটা লিখছেন একেবারে যারা কৃষিজীবী, কর্ষণজীবী, শ্রমজীবী মানুষ, সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ যারা নিরক্ষর, তারাই কথাগুলো বলছেন। তারা এই গান লিখছেন এবং বলছেন যে অসময়ে হরিশ মরল বলে, অর্থাৎ 35 বছর বয়স আমাদের জীবন আজকে বিপন্ন হতে চলেছে। আরেকজনের নাম তিনি করেছেন, তিনি হরিশের একেবারে হরিহর আত্মা ছিলেন, তিনি হয়েছেন জেমস লং। এখন এই জেমস লং এবং হরিশ, এদের সম্পর্কে এই যে কৃতজ্ঞতা প্রকাশ, এতে বোঝা যাচ্ছে যে এদের কাজের ফল সমাজের একেবারে নিম্ন স্তর অব্দি। এটা একটা বড় দিক। কি কাজ? ধরুন,
আমরা কি কারণে হরিশকে মনে রাখবো বা এরা এতখানি সম্মানের সঙ্গে হরিশের কথা বলছে, তার কারণ হচ্ছে এই, হরিশই প্রথম শুধু বাংলায় নয় ভারতবর্ষে রাজনৈতিক দীক্ষা গুরু ভারতবাসীর বাঙালিকে বটেই। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তার গান্ডীব নিয়ে যুদ্ধ জয় করেছেন, ঠিক তেমনি একটা খুব গুরুত্বপূর্ণ সময় হিন্দু পেট্রিয়টকে গান্ডীবের মতন ব্যবহার করে হরিশ্চন্দ্র যে লড়াই করেছিল এবং একেবারে আক্ষরিক অর্থে কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিল, তার কোন তুলনা ঊনবিংশ শতাব্দীর প্রথম নেই। হরিশি প্রথম বললেন যে ইন্ডিয়ান কজেস মাস্ট বি সলভড বাই দি ইন্ডিয়ান। এ কথা যখন বলছেন 1855-56 এরকম সময়, সে সময় ভাবাই যায় না যে কেউ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি কথা বলছেন। কেন? কারণ ধরুন আমরা একটু ভেবে দেখতে পারি রাজা রামমোহন রায় কি বলছেন। রাজা রামমোহন রায়ের বক্তব্য হচ্ছে যে আসলে ব্রিটিশ শাসন ইজ এ ডিভাইন ডিসপেন্সেশন, অর্থাৎ ইংরেজরা যে আমাদের দেশে এসে আমাদের যে শাসন করছেন এটা একটা অত্যন্ত ঈশ্বরের আশীর্বাদ। তিনি বলছেন যে যত ইন্ডিয়ানসরা তারা ইউরোপিয়ান সভ্যতার কাছাকাছি আসবে তত ভারতবর্ষের উন্নতি, তত শিক্ষায়, তাদের চরিত্রে, তাদের অর্থনীতিতে তাদের উন্নতি ঘটে। এখন এই হচ্ছে রাজা রামমোহন রায়কে আমি ছোট করছি না, এটাই তখনকার ধারণা ছিল। বিদ্যাসাগরকে ধরুন, বিদ্যাসাগরের কোন রক্তরে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র নিন্দা করতেন ব্রিটিশের কোন শাসন ব্যবস্থার কোনো কিছু। কাউকে কি আমরা পাচ্ছি? একজনের নাম কি করতে পারি আমরা? সেই সময় তো বহু পত্র পত্রিকা ছিল, কাউকে পড়েছি? ধরুন কি বলা হচ্ছে, সেই সময়কার বিখ্যাত পত্রিকা হচ্ছে আমাদের প্রভাত, না ইংলিশম্যান বা শর্করা, এরা তো বলবেই, এরা তো ইউরোপিয়ানদের তাদের পত্রিকা তারা বলবে, কিন্তু ভারতীয় পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্তের তার সংবাদ প্রভাব, তাতে লেখা হচ্ছে কি বলা হচ্ছে, চিরকাল হয় যেন ব্রিটিশের জয়, ব্রিটিশের রাজলক্ষ্মী চিরস্থায়ী হয়, এমন সুখের রাজ্য আর নাকি হয়, শাস্ত্রমতে এই রাজ্য রামরাজ্য। অর্থাৎ একেবারে গদগদ ইংরেজ শাসন। এই হচ্ছে মোটামুটি সেই সময়কার যারা বিদ্বজ্জন সমাজপতি তাদের প্রত্যেকের এটাই হচ্ছে ইংরেজ শাসন সম্পর্কে ভাবে। এটা নয় যে হরিশ একেবারে কোথাও বিদ্রোহ করেছিল, হরিশও যে ইংরেজ শাসন চাননি এমন কথা নয়, কিন্তু হরিশই প্রথম বললেন যে ভারতবর্ষ শাসন করবে ভারতীয়রা, তাদের সমস্যা তারা মেটাবে। দ্বিতীয়ত তিনি বললেন যেখানে ইংরেজরা অন্যায় করবে, যেখানে শাসক পীড়ন করবে, যেখানে অত্যাচার করবে, যেখানে তার শাসন দুঃশাসনে পরিণত হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করতে হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। কথা কেউ বলেননি। হরিশের হিন্দু পেট্রিয়টে এই কথাটা জোরে সঙ্গে স্বভাবতই পরবর্তীকালে যারা এই যে বলছেন যে স্বাধীনতার যে আমরা একটা আভাস দিচ্ছেন, প্রতিবাদের কথা বলছেন, সেইটা দেখুন প্রায় 72 বছর পরে, অর্থাৎ 1930
1929-এ আমরা লাহোর কংগ্রেসে গিয়ে প্রথম যেখানে বলা হচ্ছে যে আমাদের পূর্ণ স্বাধীনতা চাই, এবং 28 বছর পরে আমরা দেখছি কংগ্রেস, এবং তারই এই 1885-তে কংগ্রেস যখন প্রতিষ্ঠা হচ্ছে, তার ভিত তৈরি করে যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন হরিশ। আচ্ছা, আপনার আগ্রহের কারণটা বোঝা গেল। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যা বললেন তার মধ্যেই 1854 সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছে, এইখানে হরিশের ভূমিকাটা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, খুব ভালো। ধরুন 1854 ধরি এই জন্য, কারণ এই সময় যদি হরিশ দিচ্ছেন অনেকদিন আগে থেকে তিনি দিচ্ছেন। ধরুন ওর যে বিভিন্ন পত্রিকায়, বেঙ্গল রেকর্ডারে দিচ্ছেন, ইন্টেলিজেন্সিয়াতে দিচ্ছেন, বহুদিন ধরে দিচ্ছেন, কিন্তু ঠিক একেবারে নিজের পত্রিকা করে যখন শুরু করছেন হিন্দু পেট্রিয়ট, সেইখানে এই সময় 54-55 এই সময়টা ধরুন, এই সময় হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এখন সাঁওতাল বিদ্রোহের ব্যাপারটা সেই সময়কার কোনো পত্রপত্রিকা তেমন করে প্রকাশিত হয়নি। অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ বলে একটা বিদ্রোহ হয়েছে, সেখানে ইংরেজরা কয়েক হাজার নিরীহ সাঁওতালকে তারা বিদ্রোহ করেছে, সন্দেহ নেই। তারা তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কোনো সন্দেহ নেই। তীর্ধনুক নিয়ে তারা প্রতিবাদ করতে এগিয়ে গেছে, কিন্তু তার জন্য তাদের গুলি করে কামান দেগে যে নৃশংসভাবে হত্যা করা, তার প্রতিবাদের কোনো প্রশ্নই নেই। কোনো কোনো জায়গায় সংবাদ বেরিয়েছে তারা কি ধরনের বিদ্রোহ করছে, এবং এটা খারাপ কাজ। একটা কথা আবারও বলা দরকার যে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে বিদ্রোহীদের পাশে চলে গেছেন হরিশ মুখোপাধ্যায়, তা নয়, কিন্তু তিনি পরিষ্কার বলছেন যে এই যে আদিবাসী গোষ্ঠী, এরা অত্যন্ত নিরীহ, এরা সৎ, এবং এদের উপর দীর্ঘদিন ধরে এই শাসক শ্রেণী, ব্রিটিশ শাসক শ্রেণী, তারা অন্যায়ভাবে অত্যাচার করে। এর একটা প্রতিকার হওয়া দরকার, এবং তারা যে জিনিস করছেন, এই যে গুলি চালিয়ে এইভাবে কামান দেগে এই নিরীহ মানুষগুলোর উপরে তাদেরকে সমস্যার সমাধানের দিকে না গিয়ে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত বর্বরোচিত। যে ভাষায় বলছেন, এই ভাষায় সেই সময় কোনো পত্র পত্রিকা, এবং শুধু তাই নয়, এর প্রভাব দিয়ে যেহেতু ইংরেজি পত্রিকা, সে প্রভাব দিয়ে ইংরেজি পত্রিকা তখন আরো অনেকগুলো ছিল, কিন্তু সে পত্রিকাগুলো সবই, এমনকি আপনি যেটা শুরুতে বলেছেন যে এদেশের মানুষ যারা যারা যেমন কাশী প্রসাদ ঘোষ, যেমন ধরুন রামগোপাল ঘোষ, সব বাংলার ডেমোক্রেটিক বলা হয়, তারা যেসব পত্রিকা প্রকাশ করছেন, যেখানে লিখছেন প্রথম দিকে, সেই সব জায়গাতে তাদের পত্রিকার কিন্তু এই ধরনের প্রভাব ছিল না, কারণ তারা মোটামুটি ইংরেজদের রকমের নাটকীয় এবং অনেকটা প্রশংসা করেও বলা যেতে পারে তারা তাদের পত্রিকায় লিখেছে। হরিশই একেবারে সরাসরি যেখানে সমালোচনা করা প্রয়োজন, যেখানে প্রতিবাদ করা প্রয়োজন, তিনি প্রতিবাদ করেছেন, এবং এই কথা বলাতে এই পত্রিকাটি কিন্তু একটা বিশেষ আকর্ষণ জনমনে তৈরি। ভালো, এটা দারুণ বলে, খুব সুন্দর বলেছেন। আমার এর সঙ্গে আর একটা জিনিস, ঠিক তার পরেই দেখুন ডালহৌসির সত্য বিলোপ নীতি, এখানে ভারতবর্ষের মূল কাঠামোকে আঘাত করা হয়েছিল বলে আমি মনে করি। এই সময় হরিশ, এবং আমি কেন অনেকেই সে কথাটা মনে করেন, এই সময় হরিশের ভূমিকাটা কি, এই ব্যাপারটাকে তিনি কেমন করে দেখুন? পরপর আসছে তো, হ্যাঁ, পাকুড়িয়া, কারণ ডালহৌসি হচ্ছেন 1848 থেকে 56, এবং উনি যখন একের পর এক রাজ্যগুলো কেড়ে নিচ্ছেন সত্য বিলোপ নীতিতে, প্রথমে তিনি জয়পুর নিয়ে নিলেন, তার আগে সাতারা নিয়েছেন, তারপর নাগপুর নিয়েছেন, সম্বলপুর নিয়েছেন, ঝাঁসি তো নিয়েছেন, বহুদিন ধরে চলেছে।
তারপরে তিনি অযোধ্যা নিলেন আরেকটা ফিকির করে যে এখানে শাসন নেই। হরিশ একমাত্র ব্যক্তি, হরিশ মানে হিন্দু প্যাট্রিয়ট, যে বলছে যে এইভাবে আধিপত্য বিস্তারী যে মনোভাব ডালহাউসি দেখাচ্ছেন এবং যেভাবে একের পর এক কেড়ে নিচ্ছেন, এতে কিন্তু এর ফল ভালো হচ্ছে না, দেশের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছে। বিশেষ করে অযোধ্যা নিয়ে নেওয়া সম্পর্কে উনি লিখছেন হিন্দু প্যাট্রিয়ট যে যদি আপনার কেড়ে নিতে হয় অযোধ্যা এই অপরাধে, যে সেখানে খুব ভালো রকম শাসন ব্যবস্থা নেই, তাহলে আমি বলছেন যে সবার আগে তো ব্রিটিশের কলকাতা ছেড়ে চলে যাওয়া উচিত, কারণ কলকাতার যে শাসন ব্যবস্থা, এই বেঙ্গলের যে শাসন ব্যবস্থা, এটা এত খারাপ যে তার সঙ্গে তুলনাই হয় না, অনেক ভালো অবস্থা থাকছে অযোধ্যা। ফলে কেবলমাত্র কেড়ে নেওয়ার জন্যই একটা পর একটা কেড়ে নেওয়া হচ্ছে এবং এর ফল ভালো নয়। এবং দেখুন তারই ফলে এটি যে বলছেন তার ফলে কি দাঁড়ালো সেটা ইতিহাস। হ্যাঁ, ধরুন 1857 তো তার 57 এফেক্টটা যে এরিয়েছে এটা দেখিয়ে দিলেন প্রথম হরিশ। কিন্তু তারও আগে আমি বলি যেটা চেষ্টা করছেন ডালহাউসি খুব ঘাবড়ে গেল, এই কারণ এই পত্রিকাটা নিয়ে কথা উঠল ব্রিটিশ পার্লামেন্টে গ্র্যান্ড বিল, তিনি একেবারে এই হিন্দু প্যাট্রিয়ট তুলে ধরে বললেন যে এই কি হচ্ছে, এবং তাতে করে এই পত্রিকা ইংল্যান্ডে, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে এমন প্রভাব বিস্তার করেছিল যে হিন্দু প্যাট্রিয়টকে কিন্তু তখন ব্যান করে দেওয়া যাচ্ছে না, অন্য পত্রিকা সহজেই ব্যান করে দেওয়া যেত, কলকাতার একটা ইন্টারন্যাশনাল এফেক্ট হবে, এমন জায়গায় চলে গেছে, বলে ব্যান করা যাচ্ছে না। কি করলেন এটা বুঝতে পারবেন যে হরিশের প্রভাবটা কি ছিল এবং কেন হরিশ সম্পর্কে সেই সময় তার বিদ্বজ্জনেরা সব বলেছে। তিনি বললেন ডালহাউসি লেফটেন্যান্ট গভর্নর যেটা আপনার খালি দেখুন, বললেন যে এক কাজ টাকা কেনার চেষ্টা করেন। হ্যালিডে ডেকে বললেন যে আপনি খুব ভালো লিখছেন, অসাধারণ পত্রিকা হচ্ছে, কারণ একটা কথা কি যে হরিশের যে ইংরেজি, হরিশের যে লেখা, ওর যে আইনের জ্ঞান, এটা একটা ঈর্ষণীয়। ইংরেজরা বলতো যে বেকনের মতন ওর ইংরেজি লেখা চাই, এবং এই ধরনের সূক্ষ্ম যে আইনি জ্ঞান, যার বিভিন্ন সবটা বিশ্লেষণ করে দেখান, কোন জায়গায় তার প্রতিটি কথা অত্যন্ত মেজার, এইটি খুব প্রশংসিত হয়েছে, বিশেষ করে ইংরেজদের কাছে, আমেরিকাতে, ইউরোপের দেশে তো আমাদের দেশে বটেই। স্বভাবতই তারা এটাকে যখন বন্ধ করতে পারছে না, ব্যান করতে পারছে না, হ্যালিডে বললেন যে একটা আপনার খুব ভালো লেখা হচ্ছে আর আপনার লেখা তো তুলনায়, কিন্তু আপনার প্রেসটা তো খুব ভালো নয়, আমরা একটা ইংল্যান্ড থেকে ভালো প্রেস আনি, নতুন প্রেস আপনার বলে আমার মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে, আমি তো ভবানীপুরে ওখানেই থাকি, ওখানে আমার প্রেস, আমি নিজেই কাজ করি, তাহলে আমার আপাতত লাগলে আপনাকে বলবো। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আপনার কাজকর্মের জন্য কি টাকা দরকার, কি টাকা দেই, হরিশ টাকা বলেন আমার লাগলে আপনি, বুঝতে পারছেন ওকে কিনে নেবার চেষ্টা, কিন্তু কেনা গেল না যে তার কারণ যেটা আপনি বলছিলেন যে এরপরই একটা 1857 সিপাহী বিদ্রোহ 29শে মার্চ আমাদের যদি মেনটার কথা না বলি সেটা মিরাটে দর্শন নেই, কিন্তু 29শে মার্চ হচ্ছে আমাদের ব্যারাকপুরের তার 4 দিনের মাথায় 29, 30, 31, 1-2 তারিখে 2 এপ্রিল বেরোচ্ছে হিন্দু প্যাট্রিয়টে। এই যে বিদ্রোহ, এটাকে যদি কেউ ভাবেন যে কিছু ধর্মান্ধ পাগলের কাজ, তারা ভুল করবেন, কারণ ইট ইজ নট এ মিউটিনি। যদি ইনি প্রথম বললেন ইট ইজ নট এ মিউটিনি, ইট ইজ এ রেবেলিয়ন, ভাবাই যায়
যেটা প্রচার করা হয়েছিল যে কিছু ধর্মান্ধ তারা ওই যেটা আপনি বলছেন যে চর্বি গরুর চর্বি আর চোরের চর্বির গল্প, এর জন্য একটা ছাপা তারা এই সব কাণ্ড করার। উনি বলছেন তা নয়, আজকে দীর্ঘদিন ধরে দেশের মানুষকে আপনারা শোষণ করছেন, বিশেষ করে অযোধ্যার বহু সৈনিক যারা ছিলেন, যারা সেনা বিভাগে কাজ করতেন, তাদের চাকরি গেছে এবং তারা এসে এই আপনাদের এখানে এই সিপাহী হয়ে রয়েছে। তারা দেখেছে যে এই অত্যাচার, তারা তাদের দেশকে ভালোবাসে, তারা তাদের অঞ্চলকে ভালোবাসে, তাদের উপরে যে নিপীড়ন হয়েছে সেটা এখানে আমি করতে পারি, দেখাতে পারি। আপনি বলছেন প্রত্যেকটি ভারতবাসী আপনাদের এই অত্যাচারে ক্ষুব্ধ এবং তার বিরোধিতা করে বলেই তারই প্রকাশ ঘটেছে এর নিয়ে। এটা বলছেন কবে? সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার এবং ভাবুন, আর সেই সময় কি বলছেন, যখন সিপাহী বিদ্রোহের ধরুন 10ই মেতে যে ঘটনা ঘটল, সিপাহীরা তখন জিতছেন, তারপর তো সিপাহীদের পরাজিত হল এবং যখন ইংল্যান্ড থেকে ইংরেজ সেনা আনা হচ্ছে তখন কি লেখা হচ্ছে দেখুন। সেই সময় আমাদের প্রভাত সংবাদ পত্রিকা, বিলাত থেকে এলো গোড়া, মাথার পর চুটকি পড়া, অর্থাৎ 2000 ইংরেজ সৈন্য জাহাজে করে পাঠানো হলো। তারা এখানে সিপাহীদের আজকে ছিল কজন, ইংরেজ কজন ছিল। যখন দেখলো যে আর এই দেশের সিপাহীদের উপর ভরসা করা যাচ্ছে না, তখন তারা ওখান থেকে 2000 কি খুশি, বাঙালির আনন্দের সীমা নাই। কি বলছেন, বিলাত থেকে এলো গোড়া, মাথার পর চুক্তি পড়া, পদভরে কাপের ধরা, থাইল্যান্ড নিবাসী তারা, তাকিয়া টপির মান হবে কর্মমান, সুখে দিল্লি দখল হবে, নানা সাহেব করবে ধরা। অর্থাৎ নানা সাহেব ধরা পড়বে, কি আনন্দ। আর কি, আর বলছে তাকিয়া টপির মান এবার যাবে। একটা জায়গায় লেখা আছে যে মা তুমি আমাদের আর চিন্তা করো না, আমাদের রাগ করো না। অর্থাৎ মা মানে ভিতরি, আমরা ধরে এনে তোমাকে হাতে দেবো তাকিয়া টপিকে, তাকে তোমার ফাঁসি দিয়ে দিই। এও লেখা হচ্ছে যে করতে পারি, আমি খুব সংক্ষেপে বলি। বলছেন যে ভারতবাসীকে বলা হচ্ছে যে তোমরা এই আমাদের যাতে নাকি যারা আমাদের শাসন করছেন, এই রাজারা, তারা যাতে ভালোভাবে আমাদের শাসন করতে পারেন, তাদের যেন কোথাও পরাজয় না হয়, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য আপনাদের আর কিছু করতে হবে না। ঈশ্বরের কাছে এই প্রার্থনা দয়া করে যে আমাদের যেন রানীর এই যে এটা আসলে তখনও তো রানী শাসন নয়, তখন তো একটা কোম্পানি তাতেই এই অবস্থা। কিন্তু কেন কথা বলছি, লক্ষ লক্ষ লোক প্রাণবাসী ছিলেন আমাদের সে কথা। যখন সিপাহী মিউটিনিতে বা সিপাহী বিদ্রোহের দেখা গেল সিপাহীরা পরাজিত হল, তখন প্রথম দিকে কোনো সন্দেহ নেই যে সিপাহীরা তারা বিদ্রোহে যা হয় তাই অত্যাচার করেছে, তারা করেছেই। কিন্তু যখন তারা হেরে গেল, তখন শাসক অর্থাৎ ইংরেজি, তারা প্রতিশোধ নেবার জন্য যে কাণ্ড করেছে তার বোঝার নমুনা কোন সভ্য দেশে নেই। কিরকম এটা লিখছেন, আমার সবথেকে যেটা অবাক হয়ে গেছে, আজকের দিন সেই সময়কার খবর কি করে পুলিশের কাছে আসতো, সেই মিরাট থেকে, কানপুর থেকে, বেনারস থেকে খবরগুলো কি করে আসতো। উনি বলছেন যে ইংরেজরা তারা যা কাণ্ড করছে, যেভাবে অত্যাচার করছে, একটা গ্রামে যদি গিয়ে কোনো সিপাহী লুকিয়ে সেই গ্রামটাকে ঘিরে যেমন করে
বনের মধ্যে পশু মারা হয়, চারদিকে আগুন জ্বালিয়ে, এমনি করে গ্রামটাকে ঘিরে আগুন জ্বালিয়ে প্রত্যেকটি লোককে মারা হয়। দেখা গেছে যে বেনারস থেকে এই যেটা এলাহাবাদ, এর মধ্যে যে রাস্তা 800 আম গাছ থেকে দুধারে রাস্তা, প্রত্যেকটি মানুষকে যাকে পেরে দুধারে নিয়ে একেবারে ফাঁসি দিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, গ্রামের থেকে মেয়েদের তুলে এনে বেড়াকে আটকে রেখে বলা হচ্ছে যদি কোথাও কোনো সিপাহী কোনো ইংরেজকে তার উপর আক্রমণ করে তাহলে এই মেয়েদের ধর্ষণ করবে ইংরেজ। এই কথা বলে যিনি করছেন উনি তা বিরোধিতা করেছেন, কিন্তু প্রতিবাদের কথা নয়। সেই সময় ব্রিগেডিয়ার নেই বা জেনারেল নেই, এরা কারো কথা শুনছে না। ক্যানিং যখন বলছেন এই জিনিস কখনো করবে না, কারণ এই ধরনের করলে পরে তারা দেশে আগুন জ্বলে যাবে, এটা হতে পারে না। তারা বলেছে যে এই দেশ আমরা দখল করেছি তরবারির জগাতে, এদের শাসন করবো তরবারির জগা বলে এই দুজন যা করলেন। গ্রান্ট তখন ওখানে না বলছেন, ওই সময়কার যার আন্ডারে ছিল ওই জোনটা, তার কথা তারা শুনছে। এমনকি এখানকার ব্রিটিশরা তখন এতখানি মানে প্রতিহিংসাপরণ হয়েছে যে পারলে পরে প্রত্যেকটি ভারতীয়কে মেরে, বলছে কৃতদাসের মতন তারা যেমন আফ্রিকায় করেছিল তারা করছে। পরবর্তীকালে বিখ্যান্তকে বলা হয়েছে কৃতদাসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে ঠিক সেই ব্যবহার তারা করতেছিল। এই খবরটা তখন কিন্তু এই পর যখন হিন্দুকে ফিরাতে বেরোতে শুরু করে, ক্যানিং কিন্তু পরিচিত খুব শ্রদ্ধার চোখে দেখলেন। কারণ ক্যানিং এর উপর ইংরেজরা খেপে গেল। ইংরেজরা বলল ক্লিমেন্সি ক্যানিং, অর্থাৎ দয়াময়ী ক্যানিং। ক্যানিং কিছু করছেন, অর্থাৎ ক্যানিং চাইছিল মার্শাল ল, বেঙ্গলের মার্শাল ল তাদের লাগাতে হবে, ক্যানিং চাননি। হরিশ বললেন এই বর্বরের মতন যদি আইন করা হয়, অর্থাৎ যেখানে কোনো ব্রিটিশ যদি কোনো ইন্ডিয়ানকে হত্যা করে, গুলি করে মারে, তার জন্য অনেক পরিস্থিতি, যেহেতু মার্শাল। এর তীব্র বিরোধিতা করলেন হরিশ, এবং হরিশের কথা মেনে ক্যানিং বললেন না, এটা হতে পারে না। ক্যানিংকে পুরো সাপোর্ট করলেন। এইটা হচ্ছে দূরদর্শিতা হরিশ। ক্যানিংকে পুরো সাপোর্ট করে তিনি একটার পর একটা এই পুরা লিখেছেন। এর ফলে ক্যানিং রইলেন শুধু নয়, ক্যানিং এমনও বলা হয় সিদ্ধার্থ লিখতেন যে প্রত্যেক বৃহস্পতিবার বেরোচ্ছে। এই যখন বৃহস্পতিবার বেরোচ্ছে সেই সময় ক্যানিং লোক পাঠিয়ে দিতেন ভবানীপুরে যে এই পত্রিকাটা মানে দেরি না হয়, সকালবেলা সে গিয়ে তার মেসেঞ্জার গিয়ে ওই পত্রিকা নিয়ে আসে এবং সেই পত্রিকা চলে যেত ইংল্যান্ডে। এরই ফলে এই যে কয়েক লক্ষ লোককে একেবারে হত্যা করার চেষ্টা হচ্ছে, নেই নীল অন্য অন্য জেনারেলসরা, সেটা নৃশংসভাবে হত্যা করা, সে কথা পরবর্তীকালে আমাদের বাংলার শিক্ষিত সমাজ, বিদ্বৎ সমাজ সবাই এবং উনি ছাড়া একটা কথা আবারও বলি, আমাদের দেশের পরবর্তীকালে বেশ কিছু কি বলবো সমালোচক তারা বলছেন কই উনি তো সমর্থন করেননি, সিপাহী বিদ্রোহকে তো সমর্থন করেননি। এটা ঠিক, উনি বলেননি। উনি বলেছেন সিপাহীরা ভুল করছে, তারা হতকারিতা হচ্ছে, এটা কিভাবে বিদ্রোহ করা করে লাভ হবে না, এটা ক্ষতি হবে, এসব বলেছেন। উনি বলেননি যে আমি সিপাহীদের সঙ্গে রয়েছি, যুদ্ধ শুরু হয়ে গেল আমি তার তা নয়। উনি বলেছে এটা হচ্ছে, এটা কিন্তু বিদ্রোহ, এটা কিন্তু দেশের মানুষের ক্ষোভের প্রকাশ, এটাকে ওভাবে দেখতে। এবং উনি ইংরেজদের নীতির প্রত্যেকটি পদে পদে, হ্যাঁ, এবং বাংলার বিদ্বজ্জন বা সমাজপতিরা এক্ষেত্রে
সে ভূমিকা, যে ভূমিকা তাদের পালন করার কথা, তারা কে হয় করতে বুঝতে পারেননি। হ্যাঁ, আমার বুঝতে পেরেছেন। ধরুন বিদ্যাসাগর তিনি বুঝতে মশাই, পারেননি, এটা আমি তো ভাবা বলবো যায়। বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে কিন্তু হরিশের অত্যন্ত অভিহিত ছিল। একেবারে হরিহর আত্মা উভয়ের মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল। আপনারা জানেন, হরি মারা যাওয়ার পর বিদ্যাসাগর এগিয়ে এসে তার পত্রিকা পাঠানো যায়, কিন্তু হরিশ অনুরোধ করেছিলেন যে আপনি অন্তত আপনার পত্রিকাটাতে এরা যে অন্যায়টা করছে সেটা বলুন, সাপোর্ট করতে হবে। ইংরেজরা যে এইভাবে নিরীহ মানুষ, মেয়েদের, বৃদ্ধদের, সাধারণ গ্রামের মানুষকে এইভাবে হত্যা করে, এই প্রতিহিংসা করানোটা নিয়ে, কিন্তু বিদেশিদের মধ্যে করতে পারেননি এই জন্যই। কারণ ভুলে যাবেন না, 56-তে মাত্র তার বিধবা বিবাহ শুরু হয়েছে, এবং তখন রব উঠলো যে এইবার এটা আবার রিপিট করে দেওয়া। বিদ্যাসাগর মশাই ভাবলেন এমনি তো তার পক্ষের লোক কম, তার বিরোধিতার লোকই বেশি, তারপরে যদি আবার এটা ব্রিটিশরা যদি আবার কিভাবে নেবে, এবং উনি এবার তো আসতে চাননি, জড়াতে চাননি। কিন্তু এছাড়াও অন্যান্য পত্র, অন্যরা তারা এবারে কেউ কিছু বলেন এটা নয়। যেমন দক্ষিণের রামগোপাল ঘোষ, এরা কিন্তু বলার চেষ্টা করেছেন, অন্তত তাদের মতন করে দিয়েছেন। কিন্তু হরিশের মতন বললাম যুদ্ধ অবতীর্ণ হয়ে যাওয়া একেবারে সেটা করে। যেমন ধরুন, কেন বলবি একটা শুধু একটা দিলে বুঝতে পারবেন ডিফারেন্সটা। যেখানে রাজা রামমোহন রায় বলেছেন যে যত বেশি ইউরোপিয়ান বা ব্রিটিশদের সংস্পর্শে ভারতীয়রা আসবে তত ভারতীয়দের উন্নতি, আর তার উত্তরে দি হিন্দু অ্যান্ড ব্রিটিশ কালচার ইজ আর্টিকেল, সম্ভবত 4 এপ্রিল 1857, সেইখানে তিনি বলছেন যে এটা রামমোহন রায় ঠিকই বলেছেন, যদি একটা উন্নত সভ্যতার সংস্পর্শে একটা কম উন্নত সভ্যতা আছে, তাহলে পরে উন্নত সভ্যতার প্রভাব দিয়ে তার উপরে পড়বে। যেমন আমাদের দেশে পড়েছে, কিরকম ব্রিটিশ আমাদের দেশে এসেছে, ফলে ব্রিটিশরা উপকৃত হয়েছে। একটা অসভ্য জাত, ওদের মধ্যে কোনো মরালিটি নেই, ওরা মাংস আর রুটি ছাড়া ওদের উন্নতি বলতে কিছু বোঝে না। ওরা বোঝে উন্নতি মানে, সিভিলাইজেশন মানে অনেক রুটি পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে, এটা না পাওয়া গেলে অসভ্য, পাওয়া গেলে সভ্য। এই যাত্রা ভারতবর্ষে যে টিকলো, যাকে সভ্যতা বলে, তারা জানলো যাকে মানবিকতা বলে, এবং ভাবতে অবাক লাগে। এখানে এই প্রবন্ধে তিনি দিচ্ছেন যে ব্রিটিশরা, দেখুন মানে একেবারে উল্টো করে বলছেন রাজা রামমোহন রায়, এবং বলছেন যে আমাদের ওরা বলে কি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এই নিয়ে গর্ব করে। ভারতবর্ষ বলে সার্ভাইভাল অফ দি আনফিটেস্ট, যারা সব থেকে সমাজে দুর্বল, সব থেকে অসহায়, সব থেকে নিরীহ, তাদের বাঁচা এখানে বিপজ্জনক, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে সমাজে ঠাঁই দিতে হবে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই সহমর্মিতাই হচ্ছে ভারতীয় সভ্যতা, এইটা এরা এসে শিখেছে। আর ওরা ব্রিটিশরা কি করেছে, উনি একটা এক্সাম্পল দিচ্ছেন, ব্রিটিশরা এরা প্রচুর পরিমাণে মদ খেয়ে নিজের বউকে পিটিয়ে মারে। একটা ঘটনা ঘটেছিল বম্বেতে, সেই নিউজটা উনি লিফট করলেন, ওরা এখানে লিফট করে কমেন্ট করছেন, এই হচ্ছে যে সভ্য, এটা সভ্যতার দাবি করে তো, যে যে শাসন করতে এসছে। এদিকে অনেক কথাই বলা যায়, যেমন করে জেমস মিল যেভাবে বলেছেন যে আমাদের ভারতীয়রা অসভ্য দেশ, একটা বর্বর দেশ, সেই দেশটাকে সভ্য করার জন্য ইংরেজ দেশ। উনি উল্টো করে বলছেন ওরা এসে ওরা কিছুটা সভ্যতাকে বলে দেখি। লক্ষ্য করুন লক্ষ্মী, যে 1919 কত বছর পরে, চিন্তা করুন প্রায় 60 বছর পরে একথা বলছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রথম 1919 সালে ম্যাড্রাসে গিয়ে, মনে হবে আপনারা যদি ওই প্রবন্ধটি পড়েন, মনে হবে যেন উনি হরিশের সেই প্রবন্ধ যেন কোট করছেন। আমি আমার বলতে লিখেছি, আমার বিভিন্ন প্রবন্ধকে আমি সে কথা লিখেছি। এইভাবে কিন্তু আজ এই ভাবনা ভেবেছিলেন, এই জন্যই ভাবতে পেরেছিলেন তার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল, যে সততা ছিল, যে রাজনৈতিক ভাবনা ছিল, যে চেতনা ছিল, যে চেতনায় তিনি
ভারতবাসীকে বাঙালিকে উন্নীত করার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় যেমন রাজনারায়ণ বসুবংশী যারা আসছেন পর পর বিপিনচন্দ্র পাল প্রভৃতি, এদের মধ্যে এর মধ্যে ভীষণ। এই প্রসঙ্গে আর একটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে যে সেই সময় আর একটা মানে ভারত কাঁপানো ঘটনা, সেটা হচ্ছে নীল চাষ এবং নীল। কিন্তু খুবই পরিচিত এক্স্যাক্টলি। এবং হরিশ এবং এই আমি আরেকটুখানি বলে দিই, সেখানে নীল চাষি, জেমস লং, দীনবন্ধু মিত্র, এইগুলো একটা প্রেমের মধ্যে চলে এসেছে এবং তার মাঝখানে রয়েছেন যেন হরিশ। এই ব্যাপারটাকে আপনি একটু জানিয়ে দিন। হরিশের মৃত্যুকে শব্দের সামনে লড়াই করতে গিয়েই ৩৭ বছরে মারা গেলেন। এবং এই যে চাষিরা লিখেছে যে হরিশের অসহায় এই অসময় মৃত্যু হলে বলে আমাদের প্রাণ আজ চলে যাচ্ছে, মনে রাখবেন দীনবন্ধু মিত্র যার নীল দর্পণ, সেই দীনবন্ধু মিত্রই কিন্তু সমস্ত সংবাদ প্রেরক ছিলেন, অর্থাৎ সাংবাদিক ছিলেন আমাদের হিন্দু পেট্রিয়টে। তিনি সংবাদগুলো দিতেন শিশির কুমার ঘোষ। আর যে মানুষটা একেবারে হরিশকে কি ভালোবাসতেন, হরিশও তাকে দাদার মতন মনে করতেন, তিনি হচ্ছেন যত প্রথম জানলেন কি করে হরিশ তো জন্ম কলকাতায়, মানে ভবানীপুরের তার জন্ম, গরিবের ঘর, পড়াশোনা করতে পারেনি, পয়সা। সেই মানুষটার কাছে জেমস লং তিনি এসে বলেন যে হরিশ তোমার পত্রিকায় লেখো, দেখো কৃষ্ণনগরের, নদিয়াতে, যশোরে কি ধরনের অত্যাচার ভয়াবহ, এবং নীল চাষীদের উপরে যে অত্যাচার হচ্ছে, নীলকর সাহেবরা যে অত্যাচার করছে, এর কোনো তুলনা আজকে দিচ্ছেন জেমস লং আবার দিচ্ছেন যে আফ্রিকাতে বা রাশিয়ার জারেরা যেভাবে অত্যাচার করেছে তার থেকেও অনেক বেশি অত্যাচার হচ্ছে। এবং এটাও আমাদের মানতে হবে যে সেই সময় কিন্তু ব্রিটিশ প্রশাসন তারাও কিন্তু এটাকে পছন্দ করেনি। আচ্ছা, ব্রিটিশ প্রশাসন কিন্তু এই নীলকরদের কিছু বলতে পারতো না, কারণ তাদের হাত অনেক বড় ছিল, একবারে ব্রিটিশ পার্লামেন্ট অব্দি। কারণ ওখান থেকে সরাসরি, কারণ তখন তো আপনার এই যে ডাইরেক্টরেটের লোক এখানে তারাই তারাই নীল চাষের ব্যবসা করছে, তাদের কাছে টাকা পয়সা, সভাপতি এরা যা কিছু করাতে পারে, তাই তারা সরাসরি কিছু বলতে সাহস পাচ্ছে না। তারা খুব ক্ষুব্ধ, প্রচন্ড ক্ষুব্ধ, ক্যানিংও খুব ক্ষুব্ধ ছিলেন, গ্রান্ট পরবর্তীকালে ইনি, লিডার সাহেবরা প্রত্যেকেই কিন্তু এদিকে ক্ষুব্ধ, কিন্তু করতে পারছে। জেমস লং অ্যাক্টিভ কোড যখন উদাহরণ তৈরি হয়েছে, চাষিদের তিনি নিয়ে আসছেন, তারা একেবারে খালি পায়ে হাঁটতে হাঁটতে মিডিয়া থেকে আসছেন, তাদের সব রকম সাহায্য যিনি করছেন তিনি। হরিশের বাড়িটা ছিল নীল চাষিদের, দরিদ্র অসহায় নীল চাষিদের তাদের খাওয়ানো, সেটা সরকারি চাকরি করতেন হরিশের কত টাকা, প্রথম 25 টাকা দিয়ে তার চাকরি ছিল, তারপরে সে 700 টাকা দিয়ে দিতেন। এবং কল্পনা করা যায় না সে আমলে কোনো ভারতীয় উনি মিলিটারি অ্যাকাউন্ট, সেই টাকা দিয়ে আর তার অসাধারণ আইনি জ্ঞান, তারই ফলে 5 আইন থেকে 10 আইন যে হলো। 5 আইন মানে হলো যে যদি কেউ কন্ট্রাক্ট ফেল করে, যে দাদন নেওয়া করে, তাহলে পরে তার প্রচন্ড শাস্তি হবে। যারা অ্যাডভান্স নিয়ে যিনি কাজ করবে না করে বা না করতে চায়, তাহলে পরে তাদের রক্ষে দিয়ে, এরকম ব্যাপার। হরিশের প্রচেষ্টা এবং তার পাশাপাশি একটা বড় ভূমিকা ছিল যার জেমস লং এর, ডাব সাহেবও ব্যাপারটা তাদের ফলে যেটা হল, তারা 10 আইন মানে হচ্ছে যে না, যদি চাষি মনে করে তার জমিতে নীল চাষ করবে না, তিনি তাকে বাধ্য করতে পারে। এই যে করানো নীল কমিশন, এগুলো ইতিহাস আছে, কিন্তু এর জন্যে হরিশ যেটা করেছে সেটা হচ্ছে পরবর্তীকালে দীনবন্ধু মিত্র যখন নীল দর্পণ দেখি, এই নীল দর্পণে আমরা যেটা পাই, রোগ সাহেব আর ক্ষেত্র মধ্যে
হ্যাঁ, এইগুলো লিখছেন খুব সুন্দর শিবনাথ শাস্ত্রী, তার রামচন্দ্র বলছেন আমাদের মনে হইতো যে রোগ সাহেবকে আর কিছুতে না পাই দাঁত দিয়া শুইয়াছে, এত আমাদের রক্ত গরম হয়ে যেত ওই নাটকটা পড়ে। এবং জানেন এর রিয়াকশন হয়েছিল যে একটা জানতে পারি, কিন্তু এটা নাটক নয়, এটা যে বাস্তব এটা বললেন কবি। তিনি বললেন যে আর্চিবাল্ড হিল তিনি কৃষ্ণনগরের, তিনি হরিমণিকে বেঁধে নিয়ে এসেছেন, রেপ করেছেন। এইটা বললে তার রোগতে থাকেন। এবং বেশ কিছুদিন ধরেই আমাদের ইংলিশম্যান অর্পুরা এরা তো হরিশকে ছেলে পরে মানে আমাকে মারার চেষ্টা করেছে, না মারার চেষ্টাও করারও চেষ্টা বলেছিল তো হুইট, কিন্তু এই যে বললো সরাসরি উনি অভিযোগ করবেন, তখন এই বিরুদ্ধকরণ না করলে তো থাকে না, তখন এই সাহেবরা পুলিশের বিরুদ্ধে মামলা, এই যে মামলা করবে মানহানি মামলা, সেই মানহানি মামলায় 10,000 মানে পুলিশ তো গরিব মানুষ টাকা, কিন্তু এটা প্রমাণিত হলো, ব্রিটিশ পুলিশই প্রমাণ করছে, চিন্তা করে দেখুন যে হ্যাঁ হরিমণিকে ওখান থেকে তুলে আনা হয়েছিল, কিন্তু রেপ করা হয়েছিল এটা প্রমাণ করা যাবে। আর ও বললো যে এটা প্রমাণ করো, হ্যাঁ হয়েও থাকে 3,000 টাকা হয়েছিল, আমি জানি না কিন্তু আমি দেখছি যে বলা হয়েছে তার জন্য 10,000 টাকা জরিমানা, এবং যখন দেখা জরিমানা দিতে পারবে না তাহলে পুরো বাড়িটা প্রয়োগ করে নেওয়া হবে। কিন্তু তৎসত্ত্বেও হরিশ কিন্তু মামলা থাকে, তখন হরিশের শরীর ভেঙে গেছে, এবং এদিকে তো অফিস করতে হতে থাকে, সারা রাত জেগে পত্রিকা বার করতে, তারপরে এই চাষিদের পাশে লিখে দেওয়া, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে যোগাযোগ করে হরিশের সেগুলো ব্যবস্থা করার, লোক পাঠানো, সব করতেন। ফলে হরিশ ক্রমশ ভেঙেছে। তখন ওকে যেমন রাজেন্দ্রলাল মিত্র বিশেষ করে এরা সবাই বললেন যে এক কাজ করুন, তুমি বলো যে আমার এটা ভুল হয়েছে, ক্ষমা কি হয় আজও যদি এই মামলা হয় যেগুলো এই মানহানি মামলা, ক্ষমা চাই বিশেষ করে প্রেসের ক্ষেত্রে হয়ে গেল। হরিশ বললেন না, আমি জানি এটা দিচ্ছে, অতএব আমি কিছুতেই এবং এটা আমি প্রমাণ করেছি, আমি আইন জানি এবং এই আইন আমি চালাতে আমি লড়তে পারি সেসব দিই, তাহলে পরে প্রমাণিত হয়, প্রমাণিত হওয়া দরকার। কিন্তু এই যে মারা গেল তার 1 মাস আগে, আগে না বলছি, হরিশ মারা যাওয়ার 1 মাস পরে 2 জুলাই আমাকে আগে হয়েছে জেল, হ্যাঁ না তখন জেল হয়েছে, তখন ভয়েস মারা, অর্থাৎ জুলাইতে তো ওর বিরুদ্ধে তখন অনুষ্ঠান করলি আমাদের জেমসের 1 মাস জেমস কারাগারে 1,000 টাকা এবং মারা গেলেন। এই যে হরিশ মারা গেল, তখন কিন্তু সমস্ত বাংলার দেশে যারা সেই সময়কার ইন্টেলিজেন্স সমাজ, সমস্ত ধর্ম, সমস্ত রকম গোড়া প্রগতিশীল সবাই মিলে একত্রিত তারা হরিশে, এবং তারা পরিষ্কার বলেছে, লিখছে যে খুব সুন্দর এই জায়গাটাতে, যেখানে সোমপ্রকাশ লাস্টে বলছে, সোমপ্রকাশ থেকে মারা যাওয়ার পর নীলদর্পণে লং সাহেব যথার্থ যা তাই লিখেছে, নীলে নীলে সব নীলে প্রজার বলো ভাই কি রেখেছে,
তারকার, তাদের উপর অত্যাচার, তাই নিয়ে বারবার লিখে লিখে কবি প্রকাশ কমেন্ট করছেন, তিনি একাকী, মাস করবেন একাকী, নীল প্রধান প্রদেশে প্রজাগণকে রাক্ষস সদৃশ নৃশংস নীলকর দিগের অত্যাচার হইতে পরিত্রাণ করাইয়াছেন। এ কথা বলিলে অত্যুক্তি বোধ হয়, সন্দেহ নাই, কিন্তু এতদ বিষয়ে তাহার এত উদ্যোগ, এত চেষ্টা ও এত পরিশ্রম ছিল যে আমরা সেই অত্যুক্তি দর্শিতারও অসম্মত নই। তিনি নীলকর দিগের গর্ব চূর্ণ করিবার আদি কারণ সন্দেহ নাই। এই যে কাজটা করেছে, কত চাষির পরিবারের জীবন রক্ষা হয়েছে। তার আগে যেটা বললাম, শুধু বাংলায় না, সারা ভারতবর্ষে সেদিনকে যদি নাকি শেষব্দি ব্রিটিশ পার্লামেন্ট থেকে একেবারে ম্যান্ডেট না আসতো, তাহলে পরে আরো এই এলাহাবাদ অঞ্চলের, ওই অঞ্চলের যে কিরণ্ড ঘটত, কয়েক লক্ষ লোকের এইভাবে হরিশ তার এই, যাকে আমি গান্ডীব বলছি, এটা রক্ষা করে। এবং যখন হরিশের মৃত্যুর দিন, যেদিন তিনি মারা গেছেন, তখনও তিনি ঘোরের মধ্যে আর যাননি। তিনি বলছেন, ওরে মেশিনে চাপাবার আগে আমাকে একবার এই আমার দেখিয়ে, এই যে তার ডেডিকেশন, কমিটমেন্ট, দূরদর্শিতা, এই মানুষটা সে যদি জানিয়েছে গরিব মানুষ, তিনি কিন্তু হিন্দু স্কুলের পড়ার ছিল না, তিনি কিন্তু ধনীর দুলাল নন, তার পিতা মাতার গৌরবে তিনি এক ব্রাহ্মণের সন্তান, পুরোহিতের সন্তান। এবং দুর্ভাগ্য এই যে এই হরিশের মৃত্যুর পর এই যে বাড়িটা চলে গেছিল, যদি রাজেন্দ্রলাল মিশ্র টাকা দিয়েছিলেন, টাকা দিয়ে বাড়িটা রক্ষা করেছিলেন, কিন্তু তিনি রক্ষা করেছিলেন বলতে আমরা রক্ষা করতে পারিনি। বাড়িটা আমি দেখেছি অফিসে, বা তাকে দেখতাম, একটা লেখা ছিল ভবানীপুরের রাস্তার ধারে। এই প্রসঙ্গে একটা কথা ছোট বলে জিজ্ঞেস করে দিই, সেটা হচ্ছে যে স্মৃতি রক্ষার জন্য আপনার বিশেষ কোনো প্রস্তাব আছে কিনা, তাহলে আপনি এইটার সঙ্গে কিছু বলুন। হ্যাঁ, ব্যাপার হলো একটি মাত্র তো স্মৃতি, আগে আপনি ওটা শেষ করুন যে এটা দেখেছি যাওয়ার সময়। আমি বলছি, ওখানটা আমরা দেখতাম, লেখা ছিল যে এইখানে হরিশ জন্মেছে, কিন্তু হরিশ ওইখানে যে জন্মেছে সেই যে লেখাটা ছিল, সেই লেখাটা তুলে ফেলে দিয়েছে, তারপরেও আর হারানো। এবং একটি স্মৃতিস্তম্ভ, কত 200 বছর, 2024 200 বছর কমপ্লিট হল। আমি গিয়ে দেখলাম হরিশ পার্ক, চমৎকার পার্ক, সুন্দর একটি পার্ক, সেখানে যেভাবে ওই স্মৃতিস্তম্ভটাকে রাখা হয়েছে আমার দেখে খুবই দুঃখ লাগে। আমি জাস্টিস আমাদের বাবুকে দিয়ে স্যার, এই তো ওনার বাড়ির কাছে উনি খুব প্রায় ওনার চোখে জল এসে গেল যে আমি দেখুন এটা অন্যরকম করি। উনি বললেন যে আমি এক্ষুনি দেখি, টেলিফোন করলেন, এবং তারপরে আমি ধন্যবাদ দেব কর্পোরেশন কিন্তু ওই ভাঙাচোরা যে স্মৃতিস্তম্ভটিকে চমৎকার করে সাজিয়ে, একটু ওদের দোষ দিচ্ছি না, কারণ এটা ঠিকই আমাকে ওরা বললেন, কর্পোরেশনের যারা মানুষ, তিনি কমিশনার ছিলেন, তিনি বললেন দেখুন আমরা জানতাম, আমরা বহু খোঁজ করেছি, তিনি কে, হরিশ মুখোপাধ্যায় কে তাও আমরা জানতে পারিনি। ওনাদের দোষ নেই। এবং বলার সঙ্গে সঙ্গে আমি একটা সুন্দর সভা ব্যবস্থা করেছিলাম, আমি বক্তব্য রাখার পর তার আগে ওরা চমৎকার করে এখন যদি যান গিয়ে দেখবেন সেটিকে একটা নতুন করে দিয়েছে। আমি নিশ্চয়ই তাদেরকে ধন্যবাদ। কিন্তু যেটা হওয়া উচিত, যেটা প্রশ্নটা আপনি করলেন, যে আমাদের কি করা উচিত, তাতে করে এটুকু আমি বলবো যে হরিশকে ভুলে যাওয়াটা আজকের দিনে যারা সাংবাদিকতা রয়েছেন তাদের সরাসরি তাদের করা উচিত বলে আমার ধারণা। তাছাড়া সমস্ত বাঙালি
যারা ঊনবিংশ শতাব্দীর এই সমস্ত যারা নবজাগরণের অগ্রদূত, তাদের সম্পর্কে আমাদের শ্রদ্ধা। সেটাতে তাদেরকে আমরা যদি তাদের কিছু ধরে রাখতে না পারি, পরবর্তী প্রজন্মকে আমরা কি দেখাই, আদর্শ হিসেবে স্থাপন করতে পারি। তাই আজকের দিনে সাংবাদিকতার যা অবস্থা দাঁড়াচ্ছে, আমাদের অনেক ক্ষোভ, অনেক দুঃখ, সেগুলোকে যদি তার বিপরীতে এদের মতো এই মানুষদের সামনে তুলে ধরা যায়, তাহলে পরে বোধ হয় আবার একটা পরিবর্তন, মানে এদের। আপনাকে অনেক ধন্যবাদ। আলোচনা তো শেষ করার নয়, কিন্তু সময়টা বাঁধা, সুতরাং যে প্রেক্ষাপটে হরিশকে আলোচনা করা যেতে পারে সেই রকম সময়ও আমরা পেলাম। মোটামুটি একটা জিনিস আপনার কাছ থেকে পাওয়া গেল, আপনি যা বললেন তার ফলে অনেকের কৌতূহল মিটলো, কিন্তু আরো অনেক প্রশ্ন রয়ে গেল। সেই প্রশ্নের জন্য পরবর্তী গবেষকরা তারা সেগুলো খুঁজবেন এবং তারা নিশ্চয়ই আপনি সুযোগ করে দিলেন তাদের যে এই নিয়ে এইভাবে ভাবা যায়, এইভাবে ভাবা উচিত, এই যে এই কাজটা করে দিলেন, এর জন্য আপনাকে তো অবশ্যই শুধুমাত্র বই লেখার জন্য নয়, হরিশকে নিয়ে গবেষণার অসুবিধা হচ্ছে এখানে তথ্য পাওয়া খুব কঠিন, কারণ হিন্দু পেট্রোলের কাজ করেছি আমাদের দিলীপদা আমার একেবারে অগ্রজ, তো ওনার কাছ থেকে আমি অনেক সাহায্যও পেয়েছি। ও একখানি বই রয়েছে এবং সেটি আমাকে উৎসাহ দিয়েছে। আরও আমি সংগ্রহ করেছি, ন্যাশনাল লাইব্রেরিতে কিছু মাইক্রোফিল্ম আসছে, এবং আমার এই বইটি আমার প্রয়াস তার 200 বছর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ব্যক্তিগতভাবে এবং বাঙালি হিসেবে গর্বের। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনি আমাদের অনেক কৌতূহল নিবারণ করলেন। সকলকে ধন্যবাদ।